কোষ বিভাজনের চতুর্থ ভিডিওতে মাইটোসিসের বিবিধ বিষয় সম্পর্কে আলোচনা করব। এই বিবিধ বিষয়ের মধ্যে আছে মাইটোসিসের বিভিন্ন প্রাণীতে মাইটোসিস সংঘটিত হওয়ার সময়কাল এবং বিভিন্ন বিজ্ঞানীদের অবদান। তো চলো বিস্তারিত জানা যাক মাইটোসিসের বিবিধ সম্পর্কে। আমরা জানি যে কোষচক্রের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মাইটোসিস ঘটে, তারপর আবার ইন্টারফেজ বা প্রস্তুতি দশা শুরু হয়, আবার মাইটোসিস বা মিওসিস শুরু হয়। মানে যে জায়গায় যেটা হওয়ার কথা আর কি, মাইটোসিস হবে বা মিওসিস হবে। তো যে জায়গায় যেটা হওয়ার কথা সেটা হবে, মানে যে জায়গায় যে ধরনের বিভাজন হওয়ার কথা সেটা হবে মাইটোসিস বা মিওসিস। সেই বিভাজনটা কোষচক্রে মাত্র 5 থেকে 10% সময় হয়। এটা আর কথা বলবো না, কারণ এটা নিয়ে কোষচক্র যখন আলোচনা করছিলাম তখন বলছিলাম। তো আসো, এই কোষচক্র সরি এই মাইটোসিস বিভাজন স্তন্যপায়ীদের ক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টা স্থায়ী হয়। 1 থেকে 1.5 ঘন্টা স্থায়ী হয়। এখানে বলার কিছু নাই, পরবর্তীটাতে আসো। বিসিয়া ফাবা নামক এক প্রকার শিম আছে, শিমের প্রজাতি। এই শিমের মূলের অগ্রভাগে 18 থেকে 19 ঘন্টা মাইটোসিস হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, এত সময় ধরে মাইটোসিস হয় কেন? কারণ দেখো, এই যে হলো গাছের মূল, এটা হলো মূলের অগ্রভাগ। এই মূলের অগ্রভাগে ভাজক টিস্যু থাকে। ভাজক টিস্যু থাকার কারণে অনবরত এই স্থানীয় কোষগুলা বিভাজিত হইতে থাকে। বিভাজিত হওয়ার কারণে এখানে সর্বদা তরণ কোষের উপস্থিতি দেখা যায়। তাই এই মূলের অগ্রভাগে অনেক সময় ধরে মাইটোসিস বিভাজন চলতে থাকে। এখানে মূলত ভাজক টিস্যু থাকার কারণে অনেক সময় ধরে মাইটোসিস বিভাজনটা চলতে থাকে, কারণ ভাজক টিস্যুর নামই আছে ভাজক টিস্যু, তাই এরা সর্বদা বিভাজিত হইতেই থাকে। তো এখন আসো, নিউক্লিয়াসের প্রথম বিভাজন দেখা ও ক্যারিওকাইনেসিসের নামকরণ করে স্লাইখার। সবাই জানো যে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। আবার বলি, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। তো যিনি প্রথম নিউক্লিয়াসের বিভাজনটা দেখছে উনি তো নামকরণ করবে, তাই না? তো উনি, বিজ্ঞানী স্লাইখার, 1879 সালে এই ক্যারিওকাইনেসিস নামকরণ করেন এবং নিউক্লিয়াসের বিভাজিত হওয়াটা প্রথম পর্যবেক্ষণ করেন। তো এখানে এটা জানার বিষয় হচ্ছে যে নিউক্লিয়াসের প্রথম বিভাজন। দেখো, প্রথম শব্দ এখানে দুইবার আছে, এই যে প্রথম, এই যে প্রথম। খেয়াল রাখতে হবে, নিউক্লিয়াসের প্রথম বিভাজন বললেই স্লাইখার, আর যদি কোষ বিভাজন প্রথম পর্যবেক্ষণ কে করেন বলে, তাহলে ওয়াল্টার ফ্লেমিং। ফ্লেমিং প্রথম কোষ বিভাজন দেখেন, এবং ফ্লেমিং কোন ধরনের কোষ বিভাজন দেখেন? ফ্লেমিং এমাইটোসিস কোষ বিভাজন দেখেন। আর স্লাইখার নিউক্লিয়াসের প্রথম বিভাজন দেখেন, ওয়াল্টার ফ্লেমিং এমাইটোসিস কোষ বিভাজন প্রথম পর্যবেক্ষণ করেন। 3টা কোষ বিভাজন, মাইটোসিস মিওসিসের মধ্যে এমাইটোসিসই প্রথম আবিষ্কৃত হয়। তো এই প্রথমটাই দেখেন ওয়াল্টার ফ্লেমিং। তো এই ওয়াল্টার ফ্লেমিং কবে দেখেন প্রথম কোষ বিভাজন? 1882 সালে। এই সংখ্যাটা একটু সুন্দর, এটা মনে রাখার চেষ্টা করবো। এই যে 1 2, মাঝখানে 2টা 8। আবার বলতেছি, এই যে দুই পাশে 2টা 1 এবং 2 এবং মাঝে 2টা 8। তো এখানে আমরা স্লাইখারের 2টা অবদান দেখছি, যে স্লাইখার নিউক্লিয়াসের প্রথম বিভাজন দেখেন এবং ক্যারিওকাইনেসিস নামকরণটা করেন। ফ্লেমিং এরও 2টা অবদান দেখবো। ফ্লেমিং এর 2টা অবদান কি কি? এই যে উনি প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন, যেটা ছিল এমাইটোসিস কোষ বিভাজন সামুদ্রিক স্যালামেন্ডারের মধ্যে। তারপর উনি আরেকটা জায়গায় অবদান রাখেন, সেটা হলো যে মাইটোসিসের নামকরণ করেন। ওয়াল্টার ফ্লেমিং মাইটোসিসের নামকরণও করেন। তো এই পৃষ্ঠটা আমাদের জানা হয়ে গেলে একটা জিনিস খেয়াল রাখবা, ফ্লেমিং 1882 সালে প্রথম কোষ বিভাজন যখন পর্যবেক্ষণ করেন সেটা ছিল এমাইটোসিস, আবার 1882 সালেই উনি আবার মাইটোসিসের নামকরণ করেন। একটু খেয়াল রাখবে এটা। পরবর্তীতে আসো, এই পেজটা হলো ইম্পর্টেন্ট, এই পেজটাতে একটু স্টার দিয়ে রাখবা। দেখো, মাইটোসিসকে বলা হয় সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন। সমীকরণিকের ইংলিশ মিনিংটাই হলো ইকুয়েশনাল, এটা আশা করি জানো। তো সমীকরণিক বিভাজন কেন বলা হয়? দেখো, মাইটোসিস ঘটে এভাবে যে প্রথমে একটা কোষ থাকবে, কোষটা 2টা ভাগে বিভক্ত হবে, মানে আরো 2টা অপত্য কোষ তৈরি করবে। এই যে 2টা অপত্য কোষ তৈরি করলো। এই 2টা অপত্য কোষ যখন আবার মাতৃকোষে পরিণত হবে, সেই মাতৃকোষটা আবার 2টা অপত্য কোষ তৈরি করবে। ঠিক আছে, এই যে আবার 2টা করে অপত্য কোষ তৈরি করবে। আবার যখন এই অপত্য কোষগুলো মাতৃকোষ হবে, এরাও 2টা করে অপত্য কোষ সৃষ্টি করবে। এই যে তো এইভাবে এরা 2 2 2 2 করে সংখ্যা বৃদ্ধি করতে থাকে। তো 2 2 নিয়ে এরা একটা সমীকরণ ফলো করে চলে এই বিভাজনটা। তাই এই ধরনের বিভাজনকে সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল সেল ডিভিশন বলা হয়। তো এই যে সমীকরণিক বিভাজন বা মাইটোসিস কোষ বিভাজন, এটা কোথায় কোথায় ঘটে সেটা জানাটা খুবই জরুরি। তো এখানে যে উদাহরণগুলো অ্যাড করা হয়েছে, এগুলা এক্সট্রা ইনফো সহ, মানে আমাদের আবুল হাসান স্যারের বইয়ের বাইরেও অনেক উদাহরণ এখানে আছে, মানে সবগুলোই বলা যায় যে এখানে আছে অন্তর্ভুক্ত। এই ছন্দটা অন্তর্ভুক্ত সবগুলো উদাহরণ। উদাহরণটা কি? উদাহরণটা হলো, একটু দেখবা যে কাশেম আজ, মানে কাশেম আজও, মানে আগেও কাশেমের একটা অভ্যাস ছিল, আজ পর্যন্ত সেই অভ্যাসটা রয়ে গেছে। অভ্যাসটা কি? অভ্যাসটা হলো মূলকে মুকুল বলে। কাশেম আজও মূলকে মুকুল বলে। আবার বলো আমার সাথে সাথে, কাশেম আজও মূলকে মুকুল বলে। ঠিক আছে,
তাহলে আসো এখানে প্রত্যেকটা ওয়ার্ডের এই যে কালার, আলাদা আলাদা কালার ইউজ করা হয়েছে, লাল, তারপর বেগুনি, তারপর আসমানি, তারপর এই যে এটা কি বলে গ্রে, তারপর গোলাপি। প্রত্যেকটা কালারের আলাদা আলাদা মিনিং আছে। আলাদা আলাদা মিনিং কি? এই যে ক ক লাল করা হয়েছে মানে আলাদা কালার। ক ফর কাশেমের, ক ফর কাণ্ড এবং ক্যাম্বিয়াম, কাশেমের ক ফর কাণ্ড ক্যাম্বিয়াম। তারপর স দিয়েও উদাহরণ আছে, তাই শকেও আলাদা বর্ণ দেওয়া হয়েছে। যেগুলো আলাদা বর্ণ করা হয় নাই, কালোই রয়ে গেছে, সেগুলো দিয়ে কোনো ছন্দ নেই। আবার এখানে মূলে দেখো, মূলে দুইটাই লাল রাখা হয়েছে, তার মানে এই দুইটা ওয়ার্ড দিয়ে ছন্দটা মেলানোর চেষ্টা করা হয়েছে। এখানে মুকুলেও দুইটা ছন্দ, এই তিনটা বর্ণ দিয়ে ছন্দ মেলানোর চেষ্টা করা হয়েছে, তাই একই রঙে রাখা হয়েছে। তো আসো আমরা উদাহরণগুলো দেখি যে মাইটোসিস কোথায় কোথায় ঘটে। তো কাণ্ড, কাশেমের ক, ক দিয়ে কাণ্ড এবং ক্যাম্বিয়াম, কাণ্ড এবং ক্যাম্বিয়াম। এখন সবাই বলবা যে এই ক্যাম্বিয়ামটা কি? আমরা এই আলোচনাটা যাতে বড় না হয় তার জন্য এখানে আলোচনা করলাম না ক্যাম্বিয়ামটা কি। ক্যাম্বিয়ামটা তোমরা জানতে পারবা যে বোটানি অষ্টম অধ্যায়ে এই টিস্যু তন্ত্র যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারটা যখন আলোচনা করব তখন সেখানে আলোচনা করা হবে ক্যাম্বিয়াম নিয়ে। তারপরে আসো স, স নিয়ে, স দিয়ে কি আছে? শাখা ও প্রশাখার শীর্ষ, তিনটাই স স স, শাখা প্রশাখার শীর্ষ। ম ফর, ম ফর মূলের বর্ধিত অঞ্চল, মনে রাখা দিবা মূলের বর্ধিত অঞ্চল। এখানে মূল মনে রাখবা না, কারণ আমরা মূল ওয়ার্ডটা দিয়ে, এই দেখো উপরে মূল আছে ওয়ার্ডটা, এই মূল ওয়ার্ডটা দিয়ে আরো কিছু পাবো সামনে। তারপর এই যে আজও, আজর আটাকে অ দিয়ে মনে রাখবা, অ ফর অঙ্গ প্রত্যঙ্গ। তারপর আজ, আজের জ দিয়ে মনে রাখবা কি? জ ফর জননাঙ্গ, জননাঙ্গে কি? গঠন ও বৃদ্ধি, জননাঙ্গের গঠন ও বৃদ্ধি। এখন যদি বলতো জননকোষ, জননকোষ, তাহলে এটা হতো না, কারণ জননকোষের বৃদ্ধি বা যাই বলো সেগুলা ইয়ে সম্পর্কিত, মিওসিস কোষ বিভাজন সম্পর্কিত। এখানে মাইটোসিসের কোনো ভূমিকা নাই। আচ্ছা মূল, মূল দিয়ে কি মনে রাখবা? ভ্রূণমূল, মূল দিয়ে মনে রাখবা ভ্রূণমূল। তারপরে আছে যে মুকুল, মুকুল দিয়ে মনে রাখবা যত ধরনের মুকুল আছে, ভ্রূণমুকুল, অগ্রমুকুল, পুষ্পমুকুল। আর শেষে দেখবা যে মুকুল বলে, বলের বটাকে আমরা ইউজ করছি ব ফর বর্ধনশীল পাতা। এখানে বর্ধনশীল দুইটা জিনিস আছে। প্রথমে বলছিলাম যে মূলের বর্ধিত অঞ্চল, মূলের বর্ধিত অঞ্চল, তারপর দেখলাম যে বর্ধনশীল পাতা। তো মূল ও পাতার বর্ধিত অঞ্চল, এগুলো একটু একটু খেয়াল রাখবা, ঠিক আছে? বর্ধিত আর বর্ধনশীল একই কথা বলি। তো পরবর্তীতে আসা যাক। হ্যাঁ, তো কেরিওকাইনেসিস, কেরিও মিন্স নিউক্লিয়াস আর কাইনেসিস মানে গতি। তো কেরিওকাইনেসিস দ্বারা নিউক্লিয়াসের বিভাজন বোঝায়, তাহলে এই কাইনেসিস শব্দটা মানে গতি দ্বারা কি বোঝানো হয়েছে? দেখো যে প্রথমত নিউক্লিয়াস, যে কোনো একটা কোষে নিউক্লিয়াসটা এভাবে থাকে। এখন যদি কোষ বিভাজন হয় তাহলে তার মধ্যে আগে কেরিওকাইনেসিস তথা নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোকাইনেসিস তথা সাইটোপ্লাজমের বিভাজন হওয়া প্রয়োজন। তো যখনই কেরিওকাইনেসিস হবে তখন এই নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে এর একটা অংশ এখানে চলে যাবে আর একটা অংশ এইদিকে চলে আসবে। তারপর যখন দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল, এগুলো তো থাকবে না। দেখুন এই যে নিউক্লিয়াসটা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল, আর এই যে তোমাদের ধরো এটা সাইটোপ্লাজম ছিল একটা কোষে, একটা সময় এসে সাইটোপ্লাজমটাও এই মাঝ বরাবর বিভাজিত হয়ে যাবে। তো তোমার প্রকৃতপক্ষে দেখে মনে হবে এই নিউক্লিয়াসটা যেন দুই খণ্ড হয়ে দুই দিকে চলে যাচ্ছে। এই চলে যাওয়াটাকে গতি বোঝানো হয়েছে এখানে, এই যে কাইনেসিস দ্বারা এই চলে যাওয়াটাকে গতি বোঝানো হয়েছে। তো যখন এই সাইটোপ্লাজমটা এভাবে বিভাজিত হয়ে যাবে তখন দুইটা নতুন কোষ উৎপন্ন হবে। এই যে সাইটোকাইনেসিসের পর দুইটা নতুন কোষ উৎপন্ন হলো। আমরা সাইটোকাইনেসিসটাও একসাথে পড়ে ফেললাম। এখন এই যে সাইটোকাইনেসিসের পর এইটা একটা নতুন কোষ, এইটা একটা নতুন কোষ উৎপন্ন হইলো। যদি এটা না হতো কি হতো? সাইটোকাইনেসিসটা যদি না হতো, এই যে এইরকম হতো, সাইটোকাইনেসিসটা হলো না। সাইটোকাইনেসিসটা না হলে এখানে এই যে এক কোষ থেকে যেত এবং বারবার নিউক্লিয়াস গুলো, এটা এই নিউক্লিয়াসটা থেকে আরো নিউক্লিয়াস উৎপন্ন হতো, এইটা থেকে আরো নিউক্লিয়াস উৎপন্ন হতো। নিউক্লিয়াস গুলা উৎপন্ন হওয়ার কারণে যে বিভাজনটা সম্পন্ন হতো সেটাকে বলা হতো মুক্ত নিউক্লিয়ার বিভাজন। মানে মুক্ত দ্বারা এখানে বোঝানো হয়েছে যত খুশি তত নিউক্লিয়াস উৎপন্ন হবে। এই মুক্ত নিউক্লিয়ার বিভাজনের মাধ্যমে একটা কোষে যত খুশি তত নিউক্লিয়াস উৎপন্ন হবে, কিন্তু সাইটোকাইনেসিস হবে না, ফলে কোষটা বিভাজিত হবে না। এখানে বহু নিউক্লিয়াস যুক্ত একটা অবস্থা সৃষ্টি হবে। এই বিভাজনটাকে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন, যেখানে বহু নিউক্লিয়াস একসাথে থাকে। যদি এইটা কি বলতো, এটা একটা এবনর্মাল অবস্থা না? আর নর্মাল অবস্থায় যদি আমাদের এই সাইটোকাইনেসিস ঘটতো তাহলে সাইটোপ্লাজমটা বিভাজিত হয়ে এক সাইটোপ্লাজম এক কোষ হয়ে একটা, সরি, এক সাইটোপ্লাজম এক নিউক্লিয়াস হয়ে একটা কোষ তৈরি হতো। কিন্তু এখানে সাইটোপ্লাজমটা আর হয় নাই, কোনো একটা সমস্যার কারণে সাইটোপ্লাজমটা হয় না। এটা একটা সমস্যা, কিন্তু এটা অস্বাভাবিক অবস্থা। সাইটোকাইনেসিসটা হয় নাই, তাই একটা কোষের মধ্যেই অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হয়েছে। কি বলা হয়? এই ধরনের নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন। শুধু নিউক্লিয়াসের বিভাজনই হবে, সাইটোপ্লাজমের বিভাজন হবে না। তো এটা এটা হলো একটা সমস্যা। হ্যাঁ, এটা কোনো স্বাভাবিক অবস্থা না উদ্ভিদে। তো এই মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উদাহরণটা হলো কি? ডাবের পানি। মনে রাখবে ডাবের পানিতে এরকম সাইটোকাইনেসিস হয় না। অন্যভাবে প্রশ্ন করতে পারে যে এরকম না বলে মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উদাহরণ কোনটি, এরকম প্রশ্ন না করে করতে পারে যে সাইটোকাইনেসিস হয় না নিচের কোনটিতে, তাহলে এটার আনসারও ডাবের পানি হবে। তারপরে আসো যে এই এই যে জিনিসটা এখান থেকে এখানে, এই জিনিসগুলোতে একটু ঝামেলা আছে।
এখানে বলছে উদ্ভিদ কোষকে বলে সিনোসাইটিক। এইরকম উদ্ভিদ কোষ যেগুলোতে সাইটোকাইনেসিস হয় না, সেই ধরনের উদ্ভিদ কোষগুলোকে বলা হয় সিনোসাইটিক উদ্ভিদ। আবার এখানে বলছে যে সিনোসাইট, দেখো উদ্ভিদের ক্ষেত্রে ঠিক আছে, কোনো ঝামেলা নাই, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে এসে দেখা যায় এখানে বলছে এইরকম সাইটোকাইনেসিস হয় না এমন প্রাণী কোষকে বলা হয় প্লাজমোডিয়াম, কিন্তু এখানে বলছে সিনোসাইটিয়াম। আবার প্লাজমোডিয়াম কাদের ক্ষেত্রে বলছে, প্লাজমোডিয়াম কাদের বলছে, বলছে স্লাইম মোল্ডের ক্ষেত্রে যদি এরকম হয়। স্লাইম মোল্ড কি? এগুলো এক ধরনের ছত্রাক, যদি এদের ক্ষেত্রে এরকম সাইটোকাইনেসিসের বিভাজন হয় না, একাধিক নিউক্লিয়াস একটা কোষে অবস্থান করে, তাহলে তাদেরকে প্লাজমোডিয়াম বলবে। কিন্তু এখানে বলছিল প্রাণী কোষে যদি এরকম হয় তাহলে তাকে প্লাজমোডিয়াম বলবে। আর এখানে বলছে আবার, এখানে বলছিল প্রাণী কোষে এরকম হলে এটাকে প্লাজমোডিয়াম বলবে, এখানে বলছে প্রাণী কোষে এরকম হলে একে সিনোসাইটিয়াম বলবে। তো এগুলো সবগুলোই পড়ে রাখবা, যে প্রাণী কোষের ক্ষেত্রে দুইটা জিনিস বলা হয়, কখনো কখনো প্লাজমোডিয়াম, কখনো কখনো সিনোসাইটিয়াম। আর এই প্লাজমোডিয়াম ওয়ার্ডটাকে দুইবার ইউজ করা হয়, কখনো কখনো প্রাণী কোষের ক্ষেত্রে, কখনো কখনো স্লাইম মোল্ডের ক্ষেত্রে। তো এগুলা কিসের উপর ডিপেন্ড করে? এগুলা ডিপেন্ড করে অপশনের উপর। তোমরা অপশনে যা থাকবে তাই অ্যান্সার করবা। যদি তোমার অপশনে দেখো যে সাইটোকাইনেসিস হয় না এমন প্রাণী কোষকে কি বলে, তাহলে তোমরা দেখলা যে অপশনে তোমার প্লাজমোডিয়াম নাই কিন্তু এই সিনোসাইটিয়াম আছে, তাহলে তুমি প্লাজমোডিয়াম ইচ্ছে করলেও আনসার করতে পারবা না। তখন সঠিক উত্তরটা হবে এইটা। আশা করি ক্লিয়ার করতে পারছি। তো আজকের ক্লাসে এতটুকুই। ক্লাসটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।